Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় গ্যাসের প্রসারণ, এক্সপানশন অফ গ্যাসেস। আমরা জানি যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই। গ্যাসীয় পদার্থকে যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং সেই পাত্রের আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের সংকোচন হয়, প্রসারণ হয়, আয়তনের হ্রাসবৃদ্ধি হতে পারে। কঠিন এবং তরল পদার্থেরও হয় সংকোচন প্রসারণ। তো কঠিন বা তরল পদার্থের প্রসারণ বা সংকোচন হয় উষ্ণতা বৃদ্ধির কারণে বা উষ্ণতা হ্রাসের কারণে। কঠিন বা তরল পদার্থের আয়তন প্রসারণ বা আয়তন সংকোচন হয় উষ্ণতা বৃদ্ধির কারণে বা উষ্ণতা হ্রাসের কারণে। কিন্তু গ্যাসীয় পদার্থের প্রসারণ বা সংকোচন উষ্ণতার পরিবর্তনেও হয় বা চাপের পরিবর্তনেও হয়। কঠিন বা তরল পদার্থের সংকোচন প্রসারণ চাপের পরিবর্তনের জন্য হয় না, বা হলেও অত্যন্ত নগণ্য, প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ বা আয়তনের সংকোচন, আয়তনের হ্রাসবৃদ্ধি উষ্ণতার পরিবর্তনেও হয় এবং চাপের পরিবর্তনেও হয়। তো গ্যাসীয় পদার্থ, প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ অসংখ্য, অতি ক্ষুদ্র, গোলাকার, নিরেট, স্থিতিস্থাপক বিন্দুভর কণা দিয়ে তৈরি। কি বললাম? প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ অসংখ্য, অতি ক্ষুদ্র, গোলাকার, নিরেট, স্থিতিস্থাপক বিন্দুভর কণা দিয়ে তৈরি। বিন্দুভর কণা দিয়ে তৈরি। এই কণাগুলিকে গ্যাসীয় অণু বলা হয়। বিন্দুভর কণা গ্যাসীয় অণু। তাই গ্যাসীয় অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায়, যে পাত্রে গ্যাসকে রাখা হয়েছে তার আয়তনের তুলনায় গ্যাসীয় অণুগুলির আয়তন প্রায় নগণ্য। তাই গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকেই বোঝায়। গ্যাসীয় পদার্থের অণুগুলির পারস্পরিক দূরত্ব, গ্যাসীয় পদার্থের অণুগুলির বা গ্যাসীয় অণুগুলির পারস্পরিক দূরত্ব, অণুতে অণুতে দূরত্ব, যাকে আন্তরাণবিক ব্যবধান বলে, সেটা কঠিন বা তরলের তুলনায় অনেকটাই বেশি। তাই গ্যাসীয় পদার্থের অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল, মানে অণুতে অণুতে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। আর সেই কারণে গ্যাসের অণুগুলি সম্ভাব্য সকল দিকে, সম্ভাব্য সকল গতিবেগে, শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো গতিবেগে যে যার যেদিকে খুশি সতত সঞ্চারণশীল, সর্বদাই গতিশীল। কেউ কাউকে বাধা দেয় না যদি না ধাক্কা খায়। এবং গ্যাসীয় অণুগুলির এই গতিশীলতাই অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করে না। গ্যাসীয় অণুগুলি সতত সঞ্চারণশীল, সর্বদাই গতিশীল। আর এই গতিশক্তি অণুগুলির তাপশক্তির এই ফল। গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসের অণুগুলি ছোটাছুটি করে, সর্বদাই সরল রেখায় গমন করে, যতক্ষণ না পর্যন্ত সংঘর্ষ হয় অন্য কণার সঙ্গে বা পাত্রের দেওয়ালের সঙ্গে, ততক্ষণ গ্যাসীয় অণুগুলি সরল রেখায় গতিশীল হয়। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে গ্যাসের অণুগুলি যে সরলরৈখিক পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। গ্যাসের অণুগুলির গড় মুক্ত পথ রয়েছে। গ্যাসীয় অণুগুলি সর্বদাই গতিশীল হলেও একক আয়তনে গ্যাসীয় অণুগুলির ঘনত্ব স্থির থাকে একটা নির্দিষ্ট উষ্ণতায়
নির্দিষ্ট আয়তনে। তো গ্যাসের কিছু বিশেষ ধর্ম রয়েছে, যেমন সংকোচনশীলতা, প্রসারণশীলতা, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা। গ্যাসের চাপ বলতে গ্যাসীয় অণুগুলি যে সর্বদাই সঞ্চারণশীল, গতিশীল, তাতে পাত্রের আবদ্ধ পাত্রের ভিতরের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে। গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, গতিশীলতার কারণে কি হয়, যে পাত্রের ভিতরে আছে তার ভিতরের দেওয়ালে ধাক্কা দেয়। ধাক্কাজনিত কারণে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে F/A, সেটি হচ্ছে গ্যাসের চাপ। সাম্য অবস্থায় গ্যাসের চাপ, গ্যাসের এই চাপ আর বাহ্যিক চাপ সমান। সাম্য অবস্থায় গ্যাসের চাপ আর বাহ্যিক চাপ সমান, তাই গ্যাসের চাপ আমরা বাহ্যিক চাপ দিয়েই ধরে নিই যে বাহ্যিক চাপ মানে গ্যাসের চাপ। সাম্য অবস্থায়, পরিবর্তনশীল অবস্থায় না, পরিবর্তনরত অবস্থায় না। তো গ্যাসের পরিমাপযোগ্য কিছু বিশেষ ধর্ম রয়েছে যেগুলো পরিমাপ করা যায়। এমনিতে গ্যাসের সাধারণত অনেক ধর্ম রয়েছে, প্রসারণশীলতা, সংকোচনশীলতা, ব্যাপন ধর্ম, গ্যাসের উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের ভর, গ্যাসের ঘনত্ব, গ্যাসের চাপ। কিন্তু পরিমাপযোগ্য যে গ্যাসের ধর্ম রয়েছে সেই কয়েকটি ধর্ম যদি আমি উল্লেখ করি, তো গ্যাসের ভর গ্রামে পরিমাপ করা যায় সুবিধার জন্য। গ্রামে পরিমাপ করলে মনে করলাম গ্যাসের ভর m হলো, তো এই গ্যাসের ভরকে যদি মোলার মাস আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে যেটি পাবো সেটি হচ্ছে মোল সংখ্যা। তাই গ্যাসের ভরকে মোল সংখ্যা দিয়েও প্রকাশ করা যায়, কত মোল গ্যাস। গ্যাসের আয়তন বলতে যে পাত্রে রাখা হয়, যে জায়গা জুড়ে গ্যাসের অণুগুলি গতিশীল হতে পারে, সেই আয়তন হচ্ছে গ্যাসের আয়তন। একটা পাত্রের আয়তন মনে করলাম V, তার মধ্যে কিছু কঠিন পদার্থ x আয়তনের রয়েছে। একটা পাত্রের আয়তন মনে করলাম V, কিন্তু এখানে কিছু সলিড বস্তু রয়েছে x আয়তনের। তাহলে গ্যাসের আয়তন কত ধরবো? V হবে না, কি হবে তাহলে? গ্যাসের আয়তন হচ্ছে V মাইনাস x, এটা হচ্ছে গ্যাসের প্রকৃত আয়তন। কারণ এই আয়তন জুড়ে গ্যাসের অণুগুলি গতিশীল হতে পারে। আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, যে মনে করলাম এখানে V আয়তন রয়েছে, পাত্রটা হচ্ছে V আয়তনের। এখানে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়েছে, হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়েছে, অক্সিজেন গ্যাস দেওয়া হয়েছে, তিনটা গ্যাস দেওয়া হয়েছে। তাহলে নাইট্রোজেনের আয়তন কি ধরব? V/3। অক্সিজেনের কত? V/3। হাইড্রোজেনের কত? V/3। আসলে তা নয়। যদি এরা বিক্রিয়া না করে তাহলে নাইট্রোজেন গ্যাসের আয়তনও V, একই পাত্রে আছে। অক্সিজেন গ্যাসের আয়তন সেটাও V, হাইড্রোজেন গ্যাসের আয়তন সেটাও V। কারণ এদের অণুগুলা এত ছোট, এদের অণুগুলা বিন্দুবৎ, যে নাইট্রোজেন মনে করবে সমস্ত আয়তনটাই আমার, অক্সিজেন সেও মনে করছে সমস্ত আয়তনটাই আমার, আর হাইড্রোজেন মনে করছে সেও সমস্ত আয়তনটাই আমার। তাই প্রত্যেক গ্যাসের আয়তন বলতে V এবং V 3 ভাগে ভাগ হচ্ছে না, প্রত্যেকে মনে করছে সমস্ত আয়তন জুড়ে ঘুরতে পারছি। কারণ গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় প্রায় নগণ্য, শূন্যের কাছাকাছি। তাই প্রত্যেকটা গ্যাস সমস্ত আয়তন জুড়েই গতিশীল থাকতে পারছে। তাই প্রত্যেকের আয়তন হচ্ছে এই V আয়তনের সমান। গ্যাসের আয়তন লিটারে ধরতে পারি, সিসিতে ধরতে পারি, যেমন প্রশ্ন থাকবে, গাণিতিক সমস্যা থাকবে, সেরকমভাবে করতে হবে। গ্যাসের চাপ বলা হলো যে গ্যাসের অণুগুলি পাত্রের ভিতরের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ।
পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, ফোর্স ডিভাইড বাই এরিয়া। গ্যাসের উষ্ণতা, গ্যাসের উষ্ণতা বলতে গ্যাসের অণুগুলির যে গড় গতিশক্তি, সেই গড় গতিশক্তি হচ্ছে গ্যাসের উষ্ণতা, এবং গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসের ঘনত্ব, একক আয়তনে মোট যে গ্যাসের অণু রয়েছে, গ্যাসের ভর রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। গ্যাসের আয়তনের পরিবর্তন উষ্ণতার কারণে এবং চাপের কারণে হয়। উষ্ণতার পরিবর্তনে এবং চাপের পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তিত হয়। সেই কারণে একটা প্রমাণ উষ্ণতা এবং প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের আগমন ঘটেছে। প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়? প্রমাণ উষ্ণতা বলতে কি উষ্ণতাকে বোঝায়? প্রমাণ উষ্ণতা বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রমাণ উষ্ণতা বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে প্রমাণ উষ্ণতা, বা এটাকে বলা যায় 273 কেলভিন। প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেটাকে কেলভিন স্কেলে করলে 273 কেলভিন হয়। আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন 273 কেলভিন কেন হয় আমরা বুঝতে পারব। এবার প্রমাণ চাপ, বা ভালো করে বললে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলের যে চাপ আছে, এভারেস্ট পাহাড়ের উপরে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, মারিয়ানা খাতে বা গিরিখাতে নিচু জায়গায় সমুদ্র তলে বায়ুর চাপ বেড়ে যায়। তো বায়ুর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলছে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারদস্তম্ভের যে চাপ, তাকেই বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। যেহেতু উষ্ণতার পরিবর্তনে চাপের পরিবর্তন হতে পারে, তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৃথিবীর ঘূর্ণনের জন্য বিভিন্ন অক্ষাংশে চাপ পরিবর্তিত হয়। তাই 0 থেকে 90 অক্ষাংশ রয়েছে, গড় অক্ষাংশ মানে 45 ডিগ্রি অক্ষাংশ। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু যে পারদস্তম্ভের চাপ, সেটা বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান। তাই 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা কি? বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে বলি প্রথমে, 1.013 into 10 to the power 6 dyne per semi square, অথবা এসআই পদ্ধতিতে যদি করি তাহলে 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়? পাস্কেল। তাই এটাকে লেখা যায় 1.013 into 10 to the power 5 পাস্কেল, বা সংক্ষেপে পিএ। আর 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার, এটাকে এরকমও লেখা যায় 1.013 বার। চাপের আরেকটি একক হচ্ছে বার। আইসোবার, একই চাপে থাকে যে লেখচিত্র তাকে আইসোবার বলা হচ্ছে। আইসোথার্ম সমষ্ণ লেখ, আইসোবার সমচাপ লেখচিত্র, অথবা এটাকে বলা যায় 76 সেমি অফ এইচজি বা 760 mm অফ মার্কারি। এটা হচ্ছে চাপের মান।
এটা সিজিএসে, এটা এসআইতে, আর এটা এমনিতে সেন্টিমিটারে পারদের চাপে বলা যেতে পারে। তো হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে এবং তার মান। এবার আমরা জানব যে গ্যাসের প্রসারণ সংক্রান্ত আলোচনায়, গ্যাসীয় পদার্থের প্রসারণ বা সংকোচন সংক্রান্ত আলোচনায় গ্যাসের ভরকে সর্বদাই স্থির রাখা হয়। কি বললাম? গ্যাসীয় প্রসারণ সংক্রান্ত আলোচনায় গ্যাসের ভরকে সর্বদাই স্থির রাখা হয়, এটা মনে রাখতে হবে। কারণ গ্যাসীয় পদার্থের আয়তন নির্ভর করে ভরের উপর, চাপের উপর, উষ্ণতার উপর। গ্যাসীয় পদার্থের ভর যদি বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট চাপে বা উষ্ণতায়, গ্যাসীয় পদার্থের ভর বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়। ওই চাপে ওই উষ্ণতায় ভর কমে গেলে আয়তন কমে যায়। ভর বলতে অণুর সংখ্যা বেশি হলে তো বেশি জায়গা নেবেই, ছোটাছুটি বেশি করবেই। তাই ভরের উপর নির্ভর করে গ্যাসের আয়তন। তাই গ্যাসের আয়তন সংক্রান্ত যখন বিভিন্ন আলোচনা করব, ভরটাকে স্থির দেখে বাকি প্যারামিটারগুলি পরিবর্তন করব। তো গ্যাসীয় প্রসারণ সংক্রান্ত আলোচনায় গ্যাসের ভরকে সর্বদাই স্থির রাখা হয়। গ্যাসীয় পদার্থের ভরকে সর্বদাই স্থির রাখা হয়। তাহলে পরিবর্তন কে কে হতে পারে? গ্যাসের তিনটি চলরাশিকে পরিবর্তন করা যায়। একটাকে বলা হচ্ছে গ্যাসের চাপ, একটা আয়তন, আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। গ্যাসের চাপ, গ্যাসের আয়তন আর গ্যাসের উষ্ণতা। গ্যাসের চাপ বৃদ্ধিতে আয়তনের কি পরিবর্তন ঘটে? গ্যাসের চাপ বৃদ্ধিতে আয়তনের কি পরিবর্তন ঘটে, বা গ্যাসের চাপ পরিবর্তনে আয়তনের কি পরিবর্তন ঘটে? গ্যাসের চাপ পরিবর্তনে আয়তনের কি পরিবর্তন ঘটে? চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে বয়েলের সূত্র। কিসের সূত্র? বয়েলের সূত্র। কে ধ্রুবক? এই দুজনের মধ্যে সম্পর্ক উষ্ণতা ধ্রুবক। তাই উষ্ণতা ধ্রুবক বা স্থির। আর ভর তো সবসময় স্থির। এই যে বলে দিয়েছি যে গ্যাসীয় প্রসারণ সংক্রান্ত সমস্ত আলোচনায় গ্যাসের ভরকে সর্বদাই স্থির রাখা হয়। তো গ্যাসের ভর স্থির, এখানেও গ্যাসের ভর স্থির, এখানেও গ্যাসের ভর স্থির, সব জায়গায় গ্যাসের ভরকে স্থির ধরা হয়। তো বয়েলের সূত্রে গ্যাসের ভরের সঙ্গে আর কি স্থির? উষ্ণতা স্থির। যে চাপের পরিবর্তনে আয়তন কিরূপ পরিবর্তন হয়? গ্যাসের চাপ যদি বৃদ্ধি করা হয়, বাহ্যিক চাপ আর আভ্যন্তরীণ চাপ সমান হবে একটা সাম্য অবস্থায়। তো গ্যাসের চাপ যদি বৃদ্ধি করা হয় আয়তন হ্রাস পায়, চাপ যদি হ্রাস করা হয় আয়তন বৃদ্ধি পায়, যেটাকে বয়েলের সূত্র বলা হচ্ছে। আর উষ্ণতার পরিবর্তনে আয়তন কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতার পরিবর্তনে আয়তনের কিরূপ পরিবর্তন হয় সেটা হচ্ছে চার্লসের সূত্র। কে স্থির থাকে? উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক, পরিবর্তনের সম্পর্ক, চাপ স্থির থাকে। তাই এখানে চাপ স্থির। আর ভর এখানেও স্থির, এখানেও স্থির। চার্লসের সূত্রেও ভর স্থির, বয়েলের সূত্রেও ভর স্থির। তাহলে গ্যাসের কোন ধর্ম? চার্লস এবং বয়েলের উভয় সূত্রে স্থির থাকে বা ধ্রুবক থাকে? গ্যাসের ভর। আর বয়েলের সূত্রে গ্যাসের ভরের পরে আর কি ধ্রুবক? উষ্ণতা। চার্লসের সূত্রে গ্যাসের ভরের সঙ্গে আর কি ধ্রুবক? চাপ। ভর দুই জায়গাতেই ধ্রুবক। বয়েলের সূত্রে আরও উষ্ণতা ধ্রুবক, চার্লসের সূত্রে চাপ ধ্রুবক। মনে রাখার জন্য বলতে পারি বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক বউ, চার্লসের সূত্রে চাপ ধ্রুবক চাচা। ক্লাস 10-এর যে গ্যাসের আচরণ অধ্যায়টি আলোচনা করেছি সেখানেও বলেছি যে বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক, চার্লসের সূত্রে চাপ ধ্রুবক। মনে রাখার জন্য চাচা আর বউ মনে রাখবে।
আর আয়তন যদি স্থির থাকে, আয়তন স্থির থাকে, তাহলে চাপের সঙ্গে উষ্ণতার যে পরিবর্তন, চাপের সঙ্গে উষ্ণতার যে পরিবর্তন, উষ্ণতা পরিবর্তন করলে স্থির আয়তনে চাপ পরিবর্তিত হয়। উষ্ণতার পরিবর্তনে চাপের পরিবর্তন হয় কখন? যদি আয়তনকে স্থির রাখি। আয়তন স্থির, এটা হচ্ছে চাপের সূত্র। কে স্থির? আয়তন স্থির। আর কে স্থির? ভর তো অবশ্যই স্থির। তাহলে এই হচ্ছে সংক্ষেপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র। বয়েলের সূত্রে উষ্ণতা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, আর চাপের সূত্রে আয়তন স্থির, আর ভর সব জায়গাতে স্থির। এবার আলোচনায় আসবো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র। আলোচনা করব বয়েলের সূত্র। বয়েলের সূত্রে উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকবে। চাপের পরিবর্তনে আয়তনের কিরূপ পরিবর্তন হয়, বিজ্ঞানী রবার্ট বয়েল 1660 খ্রিস্টাব্দে, ব্রিটিশ বিজ্ঞানী, চাপ পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তন কিরূপ পরিবর্তন হয় সে সম্পর্কিত একটি সূত্র প্রকাশ করেন, যাকে বয়েলের সূত্র বলে। অত্যন্ত সহজ, যে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, আর গ্যাসের চাপটা হালকা করে দিলে, চাপটা হ্রাস করলে আয়তনটা বৃদ্ধি পায়। বিপরীত সম্পর্ক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপ বাড়াচ্ছে, আয়তন কমবে কখন? উষ্ণতা কিন্তু বাড়ানো যাবে না, ভর কিন্তু বাড়ানো যাবে না, তাহলে আয়তনটা কমবে। চাপ হ্রাস করছি, আয়তন বাড়বে কখন? উষ্ণতা কমালে হবে না, ভর কমালে হবে না, কারণ তাদের পরিবর্তনও তো পরিবর্তন হয়। তাই গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা যদি স্থির রাখি, তাহলে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। ব্যস্তানুপাতিক সম্পর্ক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সমান ভি এবং গ্যাসের চাপ সমান পি। এ দুটো চলরাশি, এদেরকে পাল্টাপাল্টি করব, কিন্তু গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর এগুলো স্থির থাকবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর। কে কে পরিবর্তন হবে? আয়তন আর চাপ পরিবর্তন হবে। তাহলে বয়েলের সূত্র কি বলছে? অতএব বয়েলের সূত্র অনুযায়ী ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে উল্টো করে লিখতে হয়, ভি প্রপোর্শনাল টু 1/p। কে ধ্রুবক, উষ্ণতা ও ভর ধ্রুবক বা স্থির। তো আমরা জানি যে প্রপোর্শনাল টু থেকে যদি ইকুয়াল চিহ্ন নিয়ে আসি, সমীকরণ যদি বানাই, তাহলে একটা ধ্রুবক দিতে হয়, কে ইন্টু 1/p বা পিভি ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক, যার মান গ্যাসটির ভর এবং উষ্ণতার উপর নির্ভর করছে এবং আয়তন চাপের এককের উপর নির্ভর করছে। কি বললাম? কে একটি ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, যার মান গ্যাসের ভর এবং উষ্ণতার উপর নির্ভর করছে এবং চাপ, আয়তন এদের এককের উপর নির্ভর করছে। তাহলে পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় যদি নিই, চাপ পাল্টাচ্ছি, আয়তন পাল্টে যাচ্ছে, আবার চাপ পাল্টাচ্ছি, আয়তন পাল্টে যাচ্ছে, আবার চাপ পাল্টাচ্ছি, আয়তন পাল্টে যাচ্ছে। কিন্তু চাপ আর আয়তনের যে গুণফল প্রতি ক্ষেত্রে, সেটা সর্বদাই সমান আসছে, যদি ভর আর উষ্ণতা নির্দিষ্ট রাখা যায়। অর্থাৎ
P1 V1 ইজুকাল টু P2 V2 ইজুকাল টু P3 V3 এরকম হবে। এটা সর্বদাই কী হবে? কে এর সঙ্গে সমান। P পাল্টাবে তো তার সঙ্গে V পাল্টে যাবে, আবার P পাল্টাবো আবার V পাল্টে যাবে। P কমালাম V বেড়ে গেল, P বাড়ালাম V কমে গেল। পির পরিবর্তন V এর পরিবর্তন, কিন্তু প্রতি ক্ষেত্রে P আর V এর গুণফল সমান আসবে, একটা ধ্রুবক আসবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় আর নির্দিষ্ট ভরের জন্য। তো বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি? ধ্রুবক দুটি, একটি হচ্ছে গ্যাসের উষ্ণতা আর 2 নম্বর হচ্ছে গ্যাসের ভর। এই দুটি হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। তো বয়েলের সূত্রানুযায়ী যে বিভিন্ন লেখচিত্র P এর পরিবর্তনে V এর পরিবর্তন সংক্রান্ত, সেই কয়েকটি লেখচিত্র আমরা এবার অঙ্কন করব। প্রথমে হচ্ছে P ভার্সেস V লেখচিত্র। P এবং V এর লেখচিত্র। তো এটা মনে করলাম P অ্যাক্সিস, এটা হচ্ছে V অ্যাক্সিস, এটা 0। তোমরা বয়েলের সূত্রে কি জানি? PV ইজুকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ P বেশি হয়ে গেলে V কমে যাবে, V বেশি হয়ে গেলে P কমে যাবে, যাতে গুণফলটা সমানই হয় সর্বদাই একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য নির্দিষ্ট উষ্ণতায়। তো P যখন বেশি V তখন কম, V যখন বেশি P তখন কম। তো এখানে একটা বিন্দু নিব, এই বিন্দুটার কি Pটা বেশি, কিন্তু V মানে কি এই দিককারটা V, তো Vটা কম। আর V যদি বেশি নিই, এটা হচ্ছে V এর মান, V যদি বেশি নিই তাহলে P কম নিতে হবে, তাই V বেশি নিচ্ছি তো P কম। এই বিন্দুটার জন্য এক একটা বিন্দুর জন্য দুটো মান, এই বিন্দুর জন্য V বেশি কিন্তু হাইটটা Pটা কম, এই বিন্দুর হাইটটা বেশি মানে P বেশি কিন্তু এই সরণটা হচ্ছে কম। তো এইভাবে যদি বিন্দুগুলো নিয়ে আমরা এক একটা বিন্দু দুইটা মানকে প্রকাশ করে P এবং V এর মান, তাহলে দেখব PV লেখচিত্র হবে সমপরাবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ এই টাইপের হবে একটা কিছু, এই টাইপের একটা হবে। তো এই লেখচিত্র একে বলা হয় আইসোথার্ম, সমষ্ণ লেখ। সমষ্ণ কেন? প্রত্যেকটা বিন্দুতে উষ্ণতা সমান, কারণ বয়েলের সূত্রে কি জানি আমরা? নির্দিষ্ট উষ্ণতায়, স্থির উষ্ণতায়, তাই এই লেখটা স্থির উষ্ণতায়। যদি উষ্ণতা পাল্টে দিই, আর একটা নির্দিষ্ট উষ্ণতা নিই, তাহলে আরেকটা গ্রাফ পাবো। মনে করলাম আরেকটা উষ্ণতায় আরেকটা গ্রাফ পাচ্ছি, আবার উষ্ণতা পাল্টে দিলাম, তাহলে আবার আরেকটা গ্রাফ পাচ্ছি। মনে করলাম একটা T1, একটা T2, একটা T3। মনে করলাম যে এই গ্রাফটা হচ্ছে T1 এর জন্য, এই গ্রাফটা হচ্ছে T2 এর জন্য, এই গ্রাফটা হচ্ছে T3 এর জন্য। তাহলে T1, T2, T3 তিনটা উষ্ণতায়, তিনটা নির্দিষ্ট উষ্ণতায় PVর তিনটা লেখচিত্র অঙ্কন করলাম। এখন যদি বলি T1 বড় না T2 বড় না T3 বড়, কে বেশি, কোন উষ্ণতাটা বেশি? তাহলে সেটা আমাদের চিন্তা করতে হবে এইভাবে যে মনে করলাম একটা নির্দিষ্ট, উপরটা হচ্ছে P এর মান, তো প্রেসারের মান। মনে করলাম এখানে একটা নির্দিষ্ট প্রেসার নিলাম, এই দাগ বরাবর প্রেসার নির্দিষ্ট, অর্থাৎ এই বিন্দুর প্রেসার, এই বিন্দুটার প্রেসার, এই বিন্দুটার প্রেসার সমান। উচ্চতর প্রেসারকে ডিনোট করে, আর আয়তন
এই দিকটা হচ্ছে আয়তন, এই বিন্দুর আয়তন বেশি কারণ এখান থেকে বেশি দূরে আছে, এই বিন্দুর আয়তন কম, এই বিন্দুর আয়তন সবচেয়ে কম, কিন্তু প্রেসার উচ্চতা যেহেতু সমান, তিনটা বিন্দুরই প্রেসার সমান। তাহলে চাপ সমান আছে, চাপ যদি সমান হয় আয়তন বেশি হয় কার? যার উষ্ণতা বেশি। উষ্ণতা বেশি তাহলে আয়তন বেশি হবে। চাপ যদি একই রাখি, একই পরিমাণ চাপ আছে, তিনটা গ্যাসের একই পরিমাণ চাপ আছে, উষ্ণতা যার বেশি হবে, যার তাপ শক্তি বেশি হবে, তার গতিশক্তি বেশি হবে, তার আয়তনটাও বেশি হবে। তাই এই বিন্দুটার এই বিন্দুটার এই বিন্দুটার চাপ তো সমান, আয়তন কার বেশি? এর আয়তন বেশি। এই দিকটা হচ্ছে আয়তন, উচ্চতাটা হচ্ছে চাপ, তো আয়তন বেশি এটার। তা আয়তন বেশি মানে কি? নিশ্চয়ই এটা বেশি উষ্ণতা, বেশি উষ্ণতায় বেশি আয়তন হয় চাপ যদি স্থির থাকে। তাই T3 অতএব লিখতে পারি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এটা হচ্ছে পিভি লেখচিত্র। এবার যদি আমরা কি করব, 2 নম্বরে P ভার্সেস 1/v এই লেখচিত্র অঙ্কন করব। P ভার্সেস 1/v, এটা P অক্ষ, এটা 1/v অক্ষ। P আর 1/v আমরা কি করে পাবো? আমরা জানি PV ইজুক্যাল টু K বা P ইজুক্যাল টু K ইন্টু 1/v। তাহলে এটা হচ্ছে মনে করলাম y ইজুক্যাল টু mx, 1/v কে x ধরলাম, 1/v এর সঙ্গেই তো p এর গ্রাফ করব, তো 1/v কে x ধরলাম, এটা চলরাশি, এটা ধ্রুবক গ্রেডিয়েন্ট। তাহলে y ইজুক্যাল টু mx, এটা কি সরল রেখা? অর্থাৎ 1/v এর সঙ্গে p এর যে গ্রাফ হবে সেটা সরল রেখা হবে। p এর সঙ্গে 1/v এর যে গ্রাফ হবে সেটা সরল রেখা হবে, কারণ এই p আর 1/v এই দুটো হচ্ছে চলরাশি, y আবার x পরিবর্তনশীল, m হচ্ছে কতটা নতিকোণ রয়েছে। তাহলে এটার গ্রাফ হবে, এটা তো বোঝার জন্য দিলাম, এটার গ্রাফ হয় p আর 1/v সরল রেখা, তাই এটার গ্রাফ এরকম হবে। তিনটা গ্রাফ করলাম, সরল রেখা হবে, মূলবিন্দুগামী হবে, কারণ y ইজুক্যাল টু mx যদি হয় তাহলে মূলবিন্দুগামী, প্লাস c যদি হয় তাহলে মূলবিন্দুগামী না, y এর দিকে করতে হবে, একটা নির্দিষ্ট ছেদ নিতে হবে দূরত্বে, কিন্তু এটা y ইজুক্যাল টু mx, p ইজুক্যাল টু k ইন্টু 1/v, তাহলে এরকম মূলবিন্দুগামী সরল রেখা হবে। এখানে ডট ডট দিলাম কেন? কারণ p এর মান 0 হলে v এর মান অসীম হয়ে যায়, তাই p আর v এর মান 0 হতে পারে না বা অসীম হতে পারে না, তাই এটা ডট ডট দিয়ে রাখলাম, এই দিকটা নেওয়া হলো। এই গ্রাফগুলা সরল রেখা, কিন্তু এগুলা হচ্ছে সমষ্ণ। সমষ্ণ মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখা হয়েছে, মনে করলাম এটা T1, এটা T2, এটা T3। তাহলে T1, T2, T3 কোন উষ্ণতাটা বেশি? আবার একটা নির্দিষ্ট চাপে, এটা তো চাপ, মনে রাখতে হবে এই রেখার প্রত্যেকটা বিন্দুর উষ্ণতা সমান, এই রেখার প্রত্যেকটা বিন্দুর উষ্ণতা সমান, কিন্তু এই বিন্দুর উষ্ণতা আর এই বিন্দুর উষ্ণতা কিন্তু আলাদা। এটার প্রত্যেকটা বিন্দুর উষ্ণতা কত? T1, এই রেখার প্রত্যেকটা বিন্দুর উষ্ণতা কত? T2, এই রেখার প্রত্যেকটা বিন্দুর উষ্ণতা কত? T3,
এক একটি রেখা একটা নির্দিষ্ট উষ্ণতায় তৈরি, তাই সমষ্ণ রেখা বলা হয়। তো চাপ আর 1/v, চাপ হচ্ছে উপরে, তাই একটা নির্দিষ্ট চাপ নিচ্ছি কেন? উষ্ণতাটা ধরার জন্য। এই বিন্দুর উষ্ণতা, এই বিন্দুর চাপ, এই বিন্দুর চাপ, এই বিন্দুর চাপ কি সমান? একই হাইটে আছে, হাইটটাই তো চাপ, একই হাইটে আছে, চাপ সমান। তো একই হাইটে যদি থাকে, চাপ যদি সমান হয়, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি সমান হয়, আয়তন বেশি কখন হবে? উষ্ণতা বেশি হলে। আয়তন বেশি কখন হবে? চাপ যদি সমান রাখি, একই চাপে যদি রাখি, একই ভরের যদি গ্যাস রাখি, আয়তন কখন বেশি? উষ্ণতা বেশি হলে। তা আয়তন বেশি হয় উষ্ণতা বেশি হলে। আর 1/v মানে কি? আয়তন কম। তা আয়তন বেশি উষ্ণতা বেশি, তার মানে 1/v কম। 1/v কম মানে কি? আয়তন বেশি। 1/v হচ্ছে আয়তনের উল্টা, তাই 1/v কম যদি হয় তাহলে উষ্ণতা বেশি। v বেশি, t বেশি, তার মানে 1/v কম, যেহেতু 1/v করে দিচ্ছি তো বেশিটা কম হয়ে যাচ্ছে, 1/v কম, উষ্ণতা বেশি। v বেশি তো t বেশি, যেহেতু চাপ একটা নির্দিষ্ট নেওয়া হয়েছে, এই হাইটের বিন্দুগুলো নিয়েছি, v যার বেশি t তার বেশি। তো v বেশি, তো ভিকে যদি উল্টাই দিই তাহলে কী হবে? কম হয়ে যাবে, তাহলে t বেশি। এটার মানে হচ্ছে 1/v কম, t বেশি। তো 1/v কম কার? এটা 1/v কম, তার t3টা বেশি, তাহলে কী লিখব? t3 বেশি। আর t1 এই বিন্দুটা, এই বিন্দুটার 1/v বেশি, 1/v বেশি মানে কি? t কম, তাহলে t1টা হচ্ছে কম, t3টা হচ্ছে বেশি, তাই এক্ষেত্রেও t3 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t1। প্রেশারটাকে স্থির রাখবে, এমনভাবে একটা সরল রেখা টানবো যাতে তিনটা সমষ্ণ রেখাকে কাট করে। তার পরিপ্রেক্ষিতে চিন্তা করব যে p সমান, তাহলে 1/v কম যেটা, 1/v কম মানে v বেশি, 1/v কম যেটা সেটাই হচ্ছে t বেশি। এবার যদি আমরা pv ভার্সেস v লেখচিত্র অঙ্কন করি, pv ভার্সেস v লেখচিত্র, তাহলে কি পাবো? এদিকে pv, একদিকে pv নেব আর এদিকে v নেব। তো pvর গুণফল সর্বদাই স্থির, এই যে pv = স্থির, v বাড়াবো তো p অটোমেটিক কমে যাবে, এমনভাবে কমবে যাতে pv স্থির থাকে। অথবা এটা হচ্ছে pv ভার্সেস p, কি হবে? এখানেও একটা এরকম সরল রেখা নির্দিষ্ট উষ্ণতার জন্য, একটা এরকম সরল রেখা, একটা এরকম সরল রেখা হবে, t1 t2 t3। pv ধ্রুবক থাকবে, v বেড়ে যাচ্ছে তো p অটোমেটিক কমে যাবে, এমনভাবে কমবে যাতে pv ধ্রুবক থাকে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভরের জন্য। এখানেও তাই pv সর্বদাই ধ্রুবক হবে। তিনটা করে গ্রাফ আছে এক একটাতে, t1 t2 t3। বয়েলের সূত্রের প্রত্যেকটা গ্রাফে t1 গুলা নিচের দিকে থাকবে, t2 গুলা উপরের দিকে থাকবে। তাহলে এখানে কে বড়, t1 না t2 না t3? কোন উষ্ণতাটি বড়? এটাও কিন্তু আইসোথার্ম, সমষ্ণ লেখো, এগুলো প্রত্যেকটা সমষ্ণ লেখো। কি লেখো? সমষ্ণ, আইসোথার্ম। আইসোথার্ম মানে আইসো বলতে একই, থার্ম বলতে উষ্ণতা, টেম্পারেচার, একই টেম্পারেচার, তাই সমষ্ণ। এই লেখগুলোকে কি বলা হয়? এই লেখগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ সমপরাবৃত্ত। কি বলা হয় এগুলোকে? সমপরাবৃত্ত। রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এগুলো তো স্ট্রেট লাইন। এটা পিভি ভার্সেস পি, উষ্ণতা কোনটা বেশি?
আমরা এমনভাবে একটা রেখা টানবো যাতে তিনটা লেখচিত্রকেই কাটে। তো মনে করলাম এখান থেকে একটা লেখচিত্র সরল রেখা টানলাম, এই বিন্দুকে এখানে কাটলো, এই বিন্দুকে এখানে কাটলো, এই বিন্দুকে এখানে কাটলো। প্রত্যেকটার কি, এই প্রত্যেকটা বিন্দুর ভি সমান, এই দিককারটা হচ্ছে ভি কিনা, তো এক লাইনে টেনেছি, এটার প্যারালাল টেনেছি, এটার প্যারালাল টেনেছি, মানে কি ভি এর মান সমান। এখান থেকে এদিকে যাও মানে ভি, এটা ভি অ্যাক্সিস। তো প্রত্যেকের ভি এর মান সমান, ভি এর মান সমান, কিন্তু এর পিভি বড়, তার মানে পি বড়, পিভি বড়। এটার পিভি ছোট, এটার পিভি বড়, এটার পিভি বড়, এটা পিভির হাইট, পিভি বড়, পিভি ছোট, কিন্তু ভি সমান। তো ভি সমান পিভি বড় কখন হবে? উষ্ণতা বেশি হলে। উষ্ণতা বেশি হলে পিভিটা আস্তে আস্তে বেড়ে যাবে, উষ্ণতা কমে গেলে পিভি আস্তে আস্তে কমে যাবে। তাই T3 হচ্ছে বড়, T1 হচ্ছে ছোট। তাই T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, এভাবে চিন্তা করতে হবে। এক্ষেত্রেও তাই, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এমনভাবে সমান একটা মান নিতে হবে যেটা তিনটি লেখচিত্রকেই কাটবে। এখানে তিনটা লেখচিত্র কাটার জন্য এই বরাবর মান নিয়েছি, এই বরাবর যদি নিয়ে চিন্তা করি তাহলেও হবে, এই বরাবর নিয়ে যদি চিন্তা করি তাহলেও হবে। এবার আমরা লগ পি আর লগ ভি এর লেখচিত্র অঙ্কন করব। কি লেখচিত্র? লগ পি লগ ভি লেখচিত্র। লগ পি আর লগ ভি লেখচিত্র অঙ্কন করতে গেলে আমরা জানি কি, পিভি ইজুক্যাল টু কে, লগ নিলে লগ পি প্লাস লগ ভি ইজুক্যাল টু লগ কে, লগ পি ইজুক্যাল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে। এটাকে আমরা এরকম ধরতে পারি, এই ভেরিয়েবল লগ পি আর লগ ভির মধ্যে লেখচিত্র, তো এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা তো কনস্ট্যান্ট। পি আর ভি ভেরিয়েবল হলে লগ পি আর লগ ভি ভেরিয়েবল। এটা হচ্ছে ওয়াই ইজুক্যাল টু মাইনাস এক্স প্লাস সি। এম এর মান -1, এম এর মান -1, ওয়াই ইজুক্যাল টু এম এক্স প্লাস সি। এম এর মান -1, গ্রেডিয়েন্ট -1। তো -1 যদি গ্রেডিয়েন্ট হয় লেখচিত্র কী হবে? এদিকে হচ্ছে লগ পি আর এক্স অ্যাক্সিস যেটা, ওটা হচ্ছে লগ ভি। -1 গ্রেডিয়েন্ট, পজিটিভ গ্রেডিয়েন্ট হলে এই বরাবর দাগ হবে, আর নেগেটিভ গ্রেডিয়েন্ট হলে এই বরাবর দাগ হবে। তাহলে এখানে এই বরাবর দাগ হবে, কি বরাবর? এই বরাবর। এটা ভেরিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি। এম এর মান কত? -1। এম এর মান -1 বা tan থিটা ইজুক্যাল টু -1, তখন থিটা ইজুক্যাল টু 135 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 135 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এই যে প্রথমে কাট করছে জিরোর উপরে লগ পিতে, সেটা হচ্ছে লগ কে, এটা হচ্ছে লগ কে। এটা সরল রেখার সমীকরণ। ওয়াই ইজুয়াল টু এম এক্স প্লাস সি, এটা ওয়াই ধরলাম, এম বলতে -1, এক্স বলতে লগ ভি। ওয়াই আর এক্স হচ্ছে পরিবর্তনশীল, আর এটা হচ্ছে সি হচ্ছে কনস্ট্যান্ট। কে যেহেতু কনস্ট্যান্ট, তো লগ কেও কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইজুয়াল টু এম এক্স প্লাস সি, কিন্তু এমটা হচ্ছে -1 মানে এই বরাবর হবে, গ্রেডিয়েন্টটা বেশি হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে লগ পি ভার্সেস লগ ভির লেখচিত্র। এবার চাপের সঙ্গে গ্যাসের ঘনত্বের কিরূপ পরিবর্তন হয়? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস যদি চাপ বৃদ্ধি করা হয়, গ্যাসের অণুগুলার ঘনত্ব বাড়বে না কমবে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন কমে,
আয়তন কমে মানে কি, অণুগুলো কাছাকাছি আসে মানে ঘনত্ব বেড়ে যায়। আর চাপ হ্রাস করলে আয়তন বাড়ে, আয়তন বাড়ে মানে অণুগুলো দূরে দূরে যায়, ঘনত্ব কমে যায়। তো চাপ বাড়ালে ঘনত্ব বাড়ে, চাপ কমালে ঘনত্ব কমে, মানে চাপের সঙ্গে ঘনত্বের সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তো গাণিতিকভাবে সেটা আসছে কিনা আমরা চেক করব, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি। ধরি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভর হচ্ছে m, গ্যাসের ভর m স্থির, উষ্ণতাও স্থির। তো অতএব যখন গ্যাসের চাপ সমান P1, ধরি গ্যাসের আয়তন P1 চাপে আয়তন দাঁড়ালো V1, এবং তখন গ্যাসের ঘনত্ব কত, মনে করলাম ঘনত্ব হলো D1, ডেনসিটি 1 প্রথম অবস্থায়। এবার উষ্ণতা পাল্টাবো না, গ্যাসের ভরও পাল্টাবো না, কিন্তু চাপ পাল্টাবো, ফলে আয়তন পাল্টে যাবে, ঘনত্বও পাল্টে যাবে। তো গ্যাসের চাপ যদি পাল্টানো হয়, আবার যখন গ্যাসের চাপ সমান P2, গ্যাসের আয়তন, চাপ পাল্টে গেল মানে আয়তন পাল্টে যাবে, সঙ্গে ঘনত্বও পাল্টাবে আয়তন পাল্টালে, কিন্তু উষ্ণতা স্থির আছে, গ্যাসের ভর স্থির আছে। তো অবশ্যই বয়েলের সূত্র প্রযোজ্য। অতএব বয়েলের সূত্র অনুযায়ী কী পাবো, P1 V1 সমান P2 V2। নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট ভরের গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় যতই চাপ পাল্টায় আয়তন পাল্টাক, চাপ পাল্টাবো আয়তন পাল্টাবে, কিন্তু চাপ আর আয়তনের গুণফল সমানই থাকবে, মানে P1 V1 = P2 V2। এবার P1 V1, V1কে লেখা যায় m/d1, m/d বলতে V। P2 m/d2, d = কি m/v, ছোট হাতে d লিখি, d = m/v, তাহলে v = কি m/d, তাই m/d1 m/d2। m তো স্থির আছে, m এর পরিবর্তন হয়নি, d গুলা পাল্টাইছে। তো এবার m দিয়ে যদি ভাগ করি উভয় দিকে, m কেটে গেল, P1/d1 = P2/d2, বা লেখা যায় P/d = ধ্রুবক, বা P = ধ্রুবক ইন্টু d, বা P proportional to d। অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বৃদ্ধি পাবে, চাপ আর ঘনত্ব, গ্যাসের চাপ আর গ্যাসের ঘনত্ব সমানুপাতে বা সরল সম্পর্কে পরিবর্তিত হয়। এবার আমরা চার্লসের সূত্র এবং চাপের সূত্র, দুটি সূত্র প্যারালালি আলোচনা করব, তাহলে অনেক সুবিধা হবে আশা করি। একদিকে চাপের সূত্র, একদিকে চার্লসের সূত্র। চার্লসের সূত্র বিজ্ঞানী চার্লসের আবিষ্কৃত, আর চাপের সূত্র বা রেনল্ডস সূত্র
চার্লসের সূত্র কে স্থির থাকে? চাচা। চার্লসের সূত্রে চাপ স্থির, গ্যাসের চাপ স্থির। আয়তন পাল্টাবে কার জন্য? উষ্ণতার পরিবর্তনের জন্য। উষ্ণতার পরিবর্তনের জন্য আয়তন পরিবর্তন হবে, চাপ স্থির থাকবে। আর চাপের সূত্র উল্টা, উষ্ণতার পরিবর্তনে চাপের পরিবর্তন হবে, আয়তন স্থির থাকবে। কোনো গ্যাসের উষ্ণতা পরিবর্তন করব আর চাপ আর আয়তন দুটাই স্থির রাখবো, তা সম্ভব নয়। গ্যাসের চাপ, গ্যাসের আয়তন স্থির রেখে উষ্ণতার হ্রাস বৃদ্ধি করা সম্ভব নয়। উষ্ণতার হ্রাস বৃদ্ধি করলে, উষ্ণতা বাড়ালে বা উষ্ণতা কমালে গ্যাসের চাপ বা আয়তন বা দুটোই পরিবর্তিত হবেই হবে। গ্যাসের চাপকে, গ্যাসের আয়তনকে দুটাকেই স্থির রেখে উষ্ণতার হ্রাস বৃদ্ধি করা যায় না, কেউ না কেউ পরিবর্তিত হবেই। তাই পরিষ্কারভাবে উষ্ণতা বৃদ্ধিতে চাপের কি পরিবর্তন হয় বা আয়তনের কি পরিবর্তন হয় সেটা বিশ্লেষণ করতে গেলে অপরটিকে স্থির রাখতে হবে, চাপ এবং আয়তন। এখানে কে স্থির? এখানে চাপ স্থির, ওই জন্য চাচা বলি। আর চাপের সূত্রে কে স্থির? আয়তন স্থির। দুটা বিপরীত সূত্র জাস্ট। তো চার্লসের সূত্র কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের, ভর তো দুই জায়গায় স্থির, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন যত আছে, যদি 1 ডিগ্রি বাড়াই তো 0 ডিগ্রির যে আয়তন তার 1/273 বেড়ে যাবে। যদি 5 ডিগ্রি বাড়াই তাহলে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল সেই আয়তন এর মানে গুণ 5/273 বেড়ে যাবে। যদি 20 ডিগ্রি কমাই তাহলে 0 ডিগ্রিতে যে আয়তন তার 20/273 আয়তন কমে যাবে, কমালে কমবে, বাড়ালে বাড়বে। চাপ স্থির রাখতে হবে আর ভর স্থির রাখতে হবে। তাই সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে আয়তন, হ্রাস করলে হ্রাস পাবে। তো কতটা বৃদ্ধি কতটা হ্রাস? 1 ডিগ্রিতে 1/273 অংশ, প্রাথমিক আয়তনের 1/273 অংশ। প্রাথমিক আয়তন বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। গ্যাসের আয়তন প্রসারণের বেলায় গ্যাসের প্রাথমিক আয়তন বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন ধরা হয়, তারপরে হিসাব করা হয়। কারণ অন্য উষ্ণতাকে যদি অন্য উষ্ণতার আয়তনকে প্রাথমিক উষ্ণতা ধরা হয় তাহলে রেজাল্টের একটু গন্ডগোল হয়। কি লিখলাম? স্থির চাপে চাচা, তাই চার্লসের সূত্রে চাপ স্থির। স্থির চাপে, ভর তো সব জায়গায় স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, হ্রাস পাবে বা পায়। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন মানে প্রাথমিক আয়তন V0, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা V0, একটা মান কত মান আমি জানি না, V0 ধরলাম, নাম দিলাম V0। ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V0। তো 0 ডিগ্রি প্রাথমিক, এবার T ডিগ্রি করলাম, অতএব T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই উষ্ণতায় T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? যেটা ছিল সেটা তো থাকবেই, V0 ছিল ওটা তো থাকবেই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে আয়তন ছিল সেটা তো থাকলোই, বৃদ্ধি পেল কতটা? 0 ডিগ্রি আয়তন এর 1/273 1 ডিগ্রিতে, 2/273 2 ডিগ্রি বৃদ্ধি করলে, 3/273 3 ডিগ্রি বৃদ্ধি করলে, তো 0 থেকে T ডিগ্রি করেছি, মানে T ডিগ্রি বৃদ্ধি করেছি, তাহলে V0 এর T/273। এটাকে যদি সরল করি তাহলে V0 1 + T/273, এটা হবে T ডিগ্রিতে আয়তন। আর যদি কমাই, 0 তো ছিল, কমালে মাইনাস আসবে সেন্টিগ্রেডে, তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসের আয়তন V - T = V0 1 - T/273। কমবে তাই এখানে মাইনাস হবে, মাইনাস হলে একই রকম ক্যালকুলেশন, V0 × 1 - T/273। এবার এই T এর মান যদি 273ই হয়, অতএব -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V - 273 মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা কি হচ্ছে? তাহলে V0 1 T এর মান কত? -273 তাহলে এখানে T এর জায়গায় 273 বসবে। জিরো ডিগ্রিতে V0 -273 মানে কমিয়েছি মাইনাস করেছি, ওই জন্য মাইনাস বসলো, আর মানটা কত? 273, তাই 273 বসলো। -T ডিগ্রি, তো এখানে -T, -273 তাহলে -273, 273 কেটে গেল, তাহলে 1 - 1 মানে হচ্ছে = 0। গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। উষ্ণতার পরিবর্তন করলে চাপ পরিবর্তিত হবে, নচেত আয়তন পরিবর্তিত হবে। তো উষ্ণতা পরিবর্তনে আয়তনের কি পরিবর্তন? উষ্ণতা পরিবর্তনে চাপের কি পরিবর্তন? এখানে চাপের পরিবর্তন, তো আয়তনটা ফিক্সড রাখবো, এখানে আয়তনের পরিবর্তন, তাই চাপটাকে ফিক্সড রাখবো। দুটো বিপরীত সূত্র জাস্ট। আর ভর তো দুই জায়গাতেই স্থির, তাই এখানে চাপের সূত্র কি লিখব? স্থির আয়তনে একই রকম, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের, ভর তো সব জায়গায় নির্দিষ্ট, কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের চাপের 1/273 অংশ হারে, এখানে চাপের গল্প, চাপ পরিবর্তন হবে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ ছিল তার 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। উষ্ণতা বাড়ালে চাপ বাড়বে, উষ্ণতা কমালে চাপ কমবে, যদি আয়তন স্থির থাকে, ভর স্থির থাকে। তাহলে চাপের সূত্র কে স্থির? আয়তন স্থির, আর ভর তো সব জায়গায় স্থির, এখানেও ভর স্থির। এখানে উষ্ণতার পরিবর্তন, এখানে উষ্ণতার পরিবর্তন, এখানে উষ্ণতার পরিবর্তনে আয়তন কিরূপ পরিবর্তন হয়, এখানে উষ্ণতার পরিবর্তনে চাপ কিরূপ পরিবর্তন হয়, একই স্টাইলে একই মানে পরিবর্তিত হয়। এখানে আয়তন পরিবর্তন হবে তো চাপটা স্থির, এখানে চাপটা পরিবর্তন হবে তো আয়তনটা স্থির। তো যদি গাণিতিক রূপ বলি,
ধরি স্থির আয়তনে নির্দিষ্ট ভরে গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ P0, অতএব T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসের চাপ PT নাম দিলাম, পরিমাণটা PT, তাহলে কী হবে P0 1 প্লাস T/273 আর মাইনাস T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসের আয়তন P মাইনাস T ইজিক্যাল টু P0 1 মাইনাস T/273, বা একসঙ্গে প্লাস মাইনাস করে দেওয়া যায়, বাড়লে প্লাস কমলে মাইনাস। অতএব যদি টি এর মান -273 হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের চাপ P-273, যেটা P-273 মানে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে P কত, তাহলে কি হচ্ছে P0 1 - 273/273। মাইনাস কেন? 0 থেকে চাপ কমতে কমতে মাইনাস হয়েছে, তাই মাইনাস কত হয়েছে 273, তাই উপরে 273, আর নিচে 273 সূত্রের জন্য, উপরে 273 পরিবর্তনের জন্য, কেটে কুটে এখানেও হচ্ছে 0। কি দেখতে পাচ্ছি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটাও শূন্য, ওই উষ্ণতায় গ্যাসের চাপটাও শূন্য, তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, বা যে উষ্ণতায় গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ উভয়ই শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায়। হিসাব বলছে চার্লসের সূত্র বা রেনোর সূত্র, চাপের সূত্রটা হচ্ছে কার সূত্র? রেনোর সূত্র। কি দেখতে পাচ্ছি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায়, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে প্রকৃত পরম শূন্য উষ্ণতার মান। তো সহজে -273 বললেই যথেষ্ট পরম শূন্য উষ্ণতার মান। তো এই উষ্ণতায় গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। এর থেকেও যদি উষ্ণতা কমিয়ে দিই তাহলে গ্যাসের আয়তন আর চাপ ঋণাত্মক হয়ে যাবে। সূত্র বলছে চার্লসের সূত্র, চাপের সূত্র। কিন্তু গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না, যেটা অসম্ভব। তাই এই উষ্ণতাই হচ্ছে নিম্নতম উষ্ণতা, এই উষ্ণতাই হচ্ছে সবথেকে কম উষ্ণতা। এই উষ্ণতায় পৌঁছালে পৃথিবীতে বায়ুমণ্ডল, আবহাওয়া বলে কিছু থাকবে না, প্রাণের অস্তিত্ব থাকবে না। বাস্তবে গ্যাসীয় পদার্থের উষ্ণতা কমাতে থাকলে এই উষ্ণতায় পৌঁছানোর অনেক আগেই গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়, আর তরল চার্লসের সূত্র, চাপের সূত্র এগুলো মানে না। তাই এত নিম্ন উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়। পৌঁছানোর চেষ্টা করলে তার আগেই গ্যাসীয় পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়। তাই তরল পদার্থ এই চাপের সূত্র আর চার্লসের সূত্র মানে না, বলে এই হিসাবে পৌঁছানো সম্ভব হয় না। তবুও হিসাব বলছে এটা নিম্নতম উষ্ণতা, যার থেকে কম উষ্ণতা হতে পারে না। তাই বিজ্ঞানী কেলভিন, লর্ড কেলভিন উষ্ণতার হিসাব করার জন্য, উষ্ণতা পরিমাপের জন্য একটা নতুন স্কেল আবিষ্কার করলেন, যাকে বলা হয় কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল কি? এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে তাপীয় অবস্থাকে, যে উষ্ণতাকে প্রকাশ করছে, ওই উষ্ণতাকে কেলভিন বললেন 0 কেলভিন। একই উষ্ণতা, সেন্টিগ্রেডে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন বলছে এটাকে আমি 0 কেলভিন নাম দিলাম, কারণ এর থেকে তো আর কম হতে পারে না। তাই এটা দিয়ে শুরু হবে, শুরুয়াত, স্টার্টিং টেম্পারেচার 0 কেলভিন। এরপরে 1 ডিগ্রি বৃদ্ধি ওই সেন্টিগ্রেডের 1 ডিগ্রি বৃদ্ধির সমান। তাহলে উষ্ণতা পরিমাপের যে নতুন স্কেল হবে তাকে বলা হচ্ছে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। শুরু হচ্ছে 0 কেলভিন দিয়ে। কোনটাকে 0 কেলভিন বলছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলতে যে উষ্ণতাকে বোঝায় তাকেই কেলভিন বলছে 0 কেলভিন। অর্থাৎ যদি আমি এরকম একটা চিত্র অঙ্কন করি, মনে করলাম এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই উষ্ণতাটাই এখানে কেলভিন নাম দিল 0 কেলভিন।
এবার এর এক একটা ঘর যত ডিগ্রি উষ্ণতার পার্থক্য, এরও এক একটা ঘর তত ডিগ্রি উষ্ণতার পার্থক্য। এখানে একটা ঘর বলতে যত উষ্ণতার তফাৎ, এখানে একটা ঘর মানে তত উষ্ণতার তফাৎ। তাহলে এখানে -273-এর সঙ্গে যদি 273টা ঘর যোগ করি, যতটা উষ্ণতার তফাৎ যোগ করলাম, এখানেও 273 যোগ করলাম, তো এখানেও 273 যোগ করব, তাহলে একই উষ্ণতায় পৌঁছাবো। তো এর উষ্ণতাটার তখন নাম হয়ে যাবে -273-এর সঙ্গে 273টা ঘর উপরে উঠলাম, তো যোগ করলে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এর বেলায় ওই উষ্ণতা থেকে, একই উষ্ণতা থেকে একই পরিমাণ ঘর পেরিয়ে একই উষ্ণতায় পৌঁছলাম, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এর বেলায় কী হচ্ছে, 0 থেকে এক একটা ঘর বাড়তে বাড়তে 0-র সঙ্গে 273টা ঘর পেরোলে এটা হচ্ছে 273 কেলভিন। একটা ভাঙা স্কেল 5 দিয়ে শুরু, 5 দিয়ে যদি শুরু হয় ভাঙা স্কেলটা, তাহলে 2 সেমি মাপবো। 5 দিয়ে শুরু হয় স্কেলটা, তাই 2 সেমি মাপলে 7 ঘরে টাচ করবে। আর ভালো স্কেলটা 0 দিয়ে শুরু, তাই 2 সেমি মাপলে 2 দাগে টাচ করবে। ভাঙা স্কেল আর ভালো স্কেল এক একটা ঘরের ডিফারেন্স তো সমান। শুরুয়াতটা ওখানে 5 দিয়ে, তাই 7-এ গিয়ে ঠেকলো 2 সেন্টিমিটার মাপার সময়। আর ভালো স্কেলটা 0 দিয়ে শুরু, তাই 2 সেমি মাপলে 2-এর দাগে ঠেকবে। প্রত্যেকটা ঘর তো সমান। ঠিক সেরকম এখানেও প্রত্যেকটা ঘর, এখানে প্রত্যেকটা ঘরে সমান। এটার যেটা -273, ওটাকে কেলভিন বলছে 0। তো এটাতে যদি 273 ঘর উপরে উঠি, এটাতেও 273 ঘর উপরে উঠবো, তাহলে -273 থেকে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 273। এবার 0 ডিগ্রির পরে হয়তো এটা আসলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটা কত আসবে, 373-এ। সেন্টিগ্রেডে ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে শুধু কে দেওয়া হয়। এটা কেলভিন স্কেল বা পরম স্কেল। তফাৎ কি, এর যে উষ্ণতাটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, কেলভিন ওই উষ্ণতাটাকেই, ওই তাপীয় অবস্থাটাকেই হাত দিলে ওই টেম্পারেচার যেটা, তারই নাম দিয়ে দিল 0 কেলভিন। -273 = 0 কেলভিন। এর একটা ঘর বাড়লাম মানে যত উষ্ণতার তফাৎ হলো, এরও একটা ঘর বাড়লাম মানে তত উষ্ণতার তফাৎ। তো এখানে যদি 273 যোগ করি, এখানে 273 যদি যোগ করি, যেহেতু একই উষ্ণতার তফাৎ, তা আবার সমান জায়গায় পৌঁছাবো। সমান জায়গা থেকে শুরু করলাম, সমান দূরত্ব গেলাম, সমান জায়গা থেকে শুরু করলাম, সমান দূরত্ব গেলাম, তাহলে একই উষ্ণতায় পৌঁছাবো। অঙ্ক বলছে 273 ঘর এগিয়ে গেছি, তো 0-তে পৌঁছালাম। এর অঙ্ক বলছে 273 ঘর এগিয়ে গেলাম, তো 0-র পরে 273-এ পৌঁছালাম। এখানে আরও 100 ডিগ্রি বেরোলাম, এখানে আরও 100 ডিগ্রি বেরোলাম। তো এখানে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাতাম, তাহলে এখানে কি হতো, 0-র পরে টি, তা এরও টি বেরোতে হবে, তাই এটা হতো 273 + টি, এত কেলভিন। তাই উষ্ণতার পরম স্কেলের সংজ্ঞা যদি বলি, কাকে বলছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে এবং সেন্টিগ্রেড স্কেলের প্রতিটি ঘরের সমান করে বিজ্ঞানী কেলভিন বা লর্ড কেলভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে আর সেন্টিগ্রেড স্কেলের প্রতিটি ঘরের সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা পরিমাপের স্কেল আবিষ্কার করেন বা স্কেল তৈরি করেন। তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তাকে
এটাকে উষ্ণতার পরম স্কেল বা আবিষ্কারকের নাম অনুসারে কি বলে, কেলভিন স্কেল। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড। এটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল, কেলভিন মান আর সেলসিয়াস মান। সেলসিয়াসে যেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড ওটা কেলভিন বলছে 0 কেলভিন। আর এর একটা ঘর বাড়লাম আর এর একটা ঘর বাড়লাম, এক একটা ঘরের উষ্ণতার তফাৎ সমান। এর একটা ঘর গেলাম মানে উষ্ণতা যতটা বাড়লো, এর একটা ঘর গেলাম মানে উষ্ণতা ততটাই বাড়লো। তাহলে এখান থেকে 273 যদি এগিয়ে যাই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাবো। তাহলে এখান থেকেও 0 ডিগ্রি এগিয়ে যেতে, এখান থেকে 273 এগিয়ে গেলাম তো 0 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে 273 এগিয়ে যাব, তাহলে 273 কেলভিন পেলাম। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273, -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 কেলভিন। কেলভিন স্কেলে ডিগ্রি দেওয়া হয় না, তাহলে এখানে যদি 0-র পরে টি ডিগ্রি সেন্টিগ্রেড বলি, আরও টি বেরিয়ে গেলাম, এখান থেকেও টি বাড়তে হবে। তাই 273 প্লাস টি এত কেলভিন। তাই টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস টি কেলভিন। এটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি কেলভিন। তাহলে যদি বলি T1, তাহলে এর কেলভিনের মান কী হবে, 273 প্লাস T1। T1 সেন্টিগ্রেডে, তাহলে কেলভিনে কী হবে, 273 প্লাস T1। তো সেজন্য যদি বলি আমরা যে জলের, বিশুদ্ধ জলের হিমাঙ্ক, তাহলে কী হবে, সেন্টিগ্রেডে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনে 273 কেলভিন। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেডে, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেডে স্ফুটন শুরু হয় বিশুদ্ধ জলের, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কেলভিনে কী হবে, 100-র সঙ্গে 273 যোগ, তাহলে 373 কেলভিন। সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে কেলভিন পেয়ে যাব, সোজা হিসাব। আর কেলভিন থেকে 273 বিয়োগ করলে সেন্টিগ্রেড পেয়ে যাব। তাহলে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। যদি বলি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে কী হবে, 30 প্লাস 273 এত কেলভিন সমান 303 কেলভিন। তো এই হচ্ছে সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে তফাৎ। অর্থাৎ ক্যাপিটাল T2 আর নাথিং, সেন্টিগ্রেডের T2 তার সঙ্গে 273 যোগ করলে স্মল টি বলতে সেন্টিগ্রেডের মানকে বোঝায়, ক্যাপিটাল টি বলতে পরম স্কেলের মানকে বোঝায়। তো উষ্ণতার পরম স্কেল পরম বলা হয় এই কারণে, সেন্টিগ্রেড স্কেল বা ফারেনহাইট স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছে, বা সেন্টিগ্রেড ফারেনহাইটে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই বিশুদ্ধ বরফ যে উষ্ণতায় গলে তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নিম্ন উষ্ণতা ধরেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কাকে, বরফ যে উষ্ণতায় গলে, তার থেকে তো কম উষ্ণতা পাওয়া যায়, যেটা সব থেকে কম উষ্ণতা, যার থেকে কম হতে পারে না, সেখান থেকে শুরুয়াত হওয়া উচিত। তাই একটা সায়েন্টিফিক বিষয় রয়েছে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেলের, যেখানে উষ্ণতা শুরু হয়েছে নিম্নতম উষ্ণতাকে শূন্য ধরে। তাই নিম্নতম উষ্ণতা বলতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেল তাকেই শূন্য ধরেছে। সেন্টিগ্রেডে এক ঘর উপরে উঠলাম মানে যতটা উষ্ণতা বাড়লো এখানেও ততটাই বাড়ে, এর এক একটা ঘর এর এক একটা ঘরের সঙ্গে সমান। মানে ওই ভাঙা স্কেল তার 1 সেন্টিমিটার, এক একটা ঘর মানে 1 সেন্টিমিটার, আর ভালো স্কেল তারও এক একটা ঘর মানে 1 সেন্টিমিটার, কিন্তু শুরুয়াতটার তফাৎ। ভাঙা স্কেল মনে করলাম যে 5 দিয়ে শুরু হয়েছে, আর ভালো স্কেলটা 0 দিয়ে শুরু হয়েছে। ঠিক সেরকম এখানে শুরুয়াতটার নাম আলাদা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড ওটাকে 0 বলছি, কিন্তু উষ্ণতাটা একই। এটার যে তাপীয় অবস্থা, এটার যে তাপীয় অবস্থা, এটাতে হাত দিলে যা লাগবে এটাতে হাত দিয়ে তাই উপলব্ধি হবে। উষ্ণতাটা একই, নামটা আলাদা। আর এক একটা ঘর মানে উষ্ণতার পার্থক্য
সমান। এখানে একটা ঘর মানে উষ্ণতার যত পার্থক্য, এখানে একটা ঘর মানে উষ্ণতার তত পার্থক্য। তাই 273 আগালে ওখানে 273 আগাতে হবে। তাই সমান থেকে গেলে সমান উষ্ণতায় পৌঁছাবো। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। চার্লসের সূত্র এবং চাপের সূত্র। চার্লসের সূত্রে উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তন হয়? উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, চাপ যখন স্থির থাকে, ভর যখন স্থির থাকে। তো উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, কিন্তু উষ্ণতা ডবল করলে গ্যাসের আয়তন ডবল হবে না। উষ্ণতা 3 গুণ করলে গ্যাসের আয়তন 3 গুণ হবে না। অর্থাৎ উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক নেই গ্যাসের আয়তনের, সেন্টিগ্রেড স্কেলে যেহেতু। চাপের বেলাতেও তাই, উষ্ণতা যে হারে বাড়বে চাপ সেই হারে বাড়বে না। উষ্ণতা 3 গুণ করলাম মানে চাপ 3 গুণ হবে স্থির আয়তনে স্থির ভরের, তা নয়। তো সেন্টিগ্রেড স্কেলে সমানুপাতিক সম্পর্ক না, কিন্তু যদি পরম স্কেল বা কেলভিন স্কেলে চার্লসের সূত্র আর চাপের সূত্রকে কনভার্ট করি, তাহলে দেখব সমানুপাতে পরিবর্তিত হয় গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে। তো কীভাবে সূত্রটা আসবে? পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্র মানে কি? চার্লসের সূত্রকে স্থির চাপ ধরি, স্থির চাপে ভর তো নির্দিষ্ট হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি ধরতে হয়। গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন মনে করলাম V0, আর T1 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করলাম তখন আয়তন হয়ে গেল V1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করলাম তখন আয়তন পাল্টে হয়ে গেল V2। উষ্ণতা পাল্টাচ্ছি, আয়তন পাল্টে যাচ্ছে, কিন্তু চাপ স্থির আছে, ভর স্থির আছে। আর এখানে চাপের সূত্র মানে আয়তন স্থির। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ মনে করলাম P0, প্রাথমিক আয়তন প্রাথমিক চাপ অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে হবে। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপকে মনে করলাম P1, T2 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপকে মনে করলাম P2। নাম দিচ্ছি এগুলা। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? অতএব চার্লসের সূত্র থেকে পাই কি পাই? চার্লসের সূত্র থেকে পাচ্ছি আমরা V1 ইজুকাল টু V0 1 প্লাস T/273। T1 এর আয়তন কত? V1, তো V1 ইজুকাল টু V0 1 প্লাস T1/273, তাই তো ফর্মুলা ছিল। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে V0 273 প্লাস T1/273, 273 প্লাস T1, T1 এর সঙ্গে 273 যোগ করলে কী হয়? পরম স্কেল বা কেলভিন স্কেলের ক্যাপিটাল T1 হয়ে যাবে, কেলভিন স্কেলে কনভার্ট হয়ে যাবে T1টা। তো 273 প্লাস T1কে মনে করলাম ক্যাপিটাল T1 মানে কেলভিন স্কেল হয়ে গেল। আবার অনুরূপে V2 কি আসবে? V0 1 প্লাস T2/273, 1 প্লাস T2/273, এটাকে হিসাব করলে হবে V0 T2/273। তাহলে এবার V1 আর V2কে যদি ভাগ করি, অতএব V1/V2 সমান ভাগ করলে হচ্ছে T1/T2। দেখো ভাগ করলে V1 V2কে ভাগ করলে এটা ভাগ এটা, এটা ভাগ এটা করলে V0 কাটা যাবে, 273 কাটা যাবে, উপরে T1 বাঁচবে, নিচে T2 বাঁচবে, T1/T2। বা এখান থেকে পাচ্ছি আমরা V1/T1 ইজুকাল টু V2/T2। সেখান থেকে কি লেখা যায়? V/T ইজুকাল টু ধ্রুবক, V/T ইজুকাল টু ধ্রুবক কেন? V1/T1 ইজুকাল টু V2/T2 ইজুকাল টু V3/T3। তার মানে কি V আর T এর ভাগফলটা স্থির মান আসছে,
যদি আমরা স্থির চাপ আর নির্দিষ্ট ভর নিই, উষ্ণতা পাল্টালে আয়তন পাল্টাবে, কিন্তু V/T ধ্রুবক। তো সেখান থেকে কী পাচ্ছি, V প্রপোর্শনাল টু টি, মানে টি দ্বিগুণ করলে ভি দ্বিগুণ হবে, টি 3 গুণ করলে ভি 3 গুণ হবে, ভি প্রপোর্শনাল টু টি। ঠিক সেরকম এখানে পাবো আমরা পি প্রপোর্শনাল টু টি মানে কি, এটাকে যদি আমরা বিবৃতি করি তাহলে বলবো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক। কি বললাম, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক। এখানেও তাই লিখতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এই যে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে সেন্টিগ্রেড স্কেলে চার্লসের সূত্র বা চাপের সূত্র বলছিল না যে উষ্ণতার ডবল করলে আয়তন ডবল হবে স্থির চাপে, বা উষ্ণতার ডবল 3 গুণ করলে চাপ 3 গুণ হবে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের। সমানুপাতিক সম্পর্ক বলছিল না, কিন্তু কেলভিন স্কেল যখন করা হলো তখন একটা গুড রিলেশন চলে আসলো। আয়তন পরিবর্তন পরম উষ্ণতার সমানুপাতিক, চাপের পরিবর্তন পরম উষ্ণতার পরিবর্তনের সমানুপাতিক। এবার আমরা চার্লসের সূত্র অনুযায়ী কিছু লেখচিত্র আর চাপের সূত্র অনুযায়ী কিছু লেখচিত্র অঙ্কন করব। তো তার আগে উল্লেখ করব সেন্টিগ্রেডে কি ফর্মুলা ছিল। সেন্টিগ্রেডে চার্লসের সূত্রের কি ফর্মুলা ছিল, আয়তনের পরিবর্তন উষ্ণতার সঙ্গে VT = V0 1 + T/273। এখানে ছিল PT, T ডিগ্রি উষ্ণতায় চাপ, 0 ডিগ্রি উষ্ণতায় চাপ 1 + T/273। এটা সেন্টিগ্রেড স্কেলে, ডিগ্রি সেন্টিগ্রেডে এই ফর্মুলা ছিল। আর কেলভিন স্কেলে ফর্মুলাটা তো সুন্দর হয়ে গেছিল। কি সুন্দর, P প্রপোর্শনাল টু T বা P = KT। এখানে কি হয়ে গেছিল, V = KT। এটা ডিগ্রি সেন্টিগ্রেডে ফর্মুলা ছিল, এটা কেলভিন স্কেলে ফর্মুলা হলো। চার্লসের সূত্রের এটা সেন্টিগ্রেড স্কেলের ফর্মুলা, এটা সেন্টিগ্রেড স্কেলের ফর্মুলা চাপের সূত্রের, আর এটা হচ্ছে কেলভিন স্কেলে নিচেরটা। তাহলে কেলভিন স্কেলে V প্রপোর্শনাল টু T সমীকরণ করলে এটা পাই, আর সেন্টিগ্রেড স্কেলে এটা পাই। এখানে কেলভিন স্কেলে চাপের ফর্মুলা থেকে এটা পাই, আর সেন্টিগ্রেড স্কেলে এটা পাই। তো কেলভিন স্কেলটা অত্যন্ত সোজা হয়ে গেছে, সহজ হয়ে গেছে, সমানুপাতিক সম্পর্ক জাস্ট। এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক না, এটা সমানুপাতিক সম্পর্ক না। তাই সেন্টিগ্রেড স্কেলের পরিবর্তে কেলভিন স্কেলের আমদানি করে বিজ্ঞানী লর্ড কেলভিন হিসাব নিকাশকে অনেক সহজ করে দিয়েছেন। তো আমরা এবার লেখচিত্র অঙ্কন করব। প্রথমে সেন্টিগ্রেড স্কেল, তারপরে কেলভিন স্কেল। 1 নম্বর লেখচিত্র হচ্ছে ভি এর সঙ্গে টি এর পরিবর্তন, তাহলে VT লেখচিত্র। আর 2 নম্বর এখানে হচ্ছে V ভার্সেস টি লেখচিত্র। কে স্থির, চাপ স্থির, এখানে কে স্থির, চাপ স্থির, এখানে কে স্থির, আয়তন স্থির। আর কেউ স্থির আছে? অবশ্যই ভর সব জায়গায় স্থির। যদি লেখচিত্র অঙ্কন করি ভিটির, তাহলে লেখচিত্র এরকম হবে। T ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আয়তন V, x অক্ষকে টেম্পারেচার, y অক্ষকে ভলিউম দিয়ে উল্লেখ করলাম। এবার সেন্টিগ্রেড স্কেলে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন শূন্য হয় না, গ্যাসের আয়তন শূন্য হয় কোথায়, -273-এ। তাই এটা মনে করলাম -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এখানে 0 হবে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 0 হবে না, তখন একটা ভলিউমের মান থাকবে যে কোনো গ্যাসের।
তাই মনে করলাম এরকম হবে। এটা কি একটা নির্দিষ্ট চাপ, চাপ যদি পাল্টাই তো এরকম সরল রেখাই হবে, এরকম আসবে। আরও যদি চাপ পাল্টাই তো এরকম আসবে। এই সরল রেখাতে এটা সমচাপ লেখো বা আইসোবার গ্রাফ, আইসোবার একই চাপ। তো এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান, কিন্তু এক একটা বিন্দুতে উষ্ণতা আর ভি আলাদা আলাদা, উষ্ণতা আর ভি আলাদা আলাদা। যে কোনো গ্যাস বা সমস্ত গ্যাস -273 ডিগ্রিতে কী হয়, আয়তন জিরো। আয়তন জিরো মানে উপরটা হচ্ছে আয়তন, তো উপরে তো উঠেই না, জিরো লেভেলে আছে, তাই আয়তন জিরো। তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন জিরো। এবার মনে করলাম এটা P1, এটা P2, এটা P3। P3 মানে কি, প্রত্যেকটা বিন্দুর P3। এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুর P সমান, প্রেসার সমান। এটা সমচাপ রেখা, এটা সমচাপ রেখা, এটা সমচাপ রেখা। এখানে 3টি গ্রাফ আছে 3টা চাপের জন্য। কোন চাপটা বেশি কি করে নির্ণয় করব? নির্ণয় করার জন্য 3টা গ্রাফকে ছেদ করবে এরকম একটা প্যারালাল রেখা, ভি এর প্যারালাল রেখা অঙ্কন করলাম। তাহলে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, 3টা বিন্দুতে টি কি, এদিকটা টি। তাহলে এখান থেকে যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, ওয়াই অ্যাক্সিস থেকে ভি অ্যাক্সিস থেকে সমান দূরত্ব। তাহলে প্রত্যেকটা টি সমান। তো টি সমান কিন্তু হাইট মানে ভি, ভি বেশি। কার ভি বেশি? এটার ভি বেশি। তো টি সমান ভি বেশি, টি সমান ভি বেশি কার? চাপ যার কম তার ভি বেশি হয়, চাপ যার কম তার ভি বেশি হয় টি সমান হলে। চাপ যার কম তার ভি বেশি হয়, আর চাপ যার বেশি, চাপ বেশি তো ভি কমে যাবে। এই বিন্দুটার ভি কমে গেছে, উষ্ণতা তো সবারই সমান, তো আয়তন কমে গেছে, তাহলে চাপটা বেশি, তাই P3 বেশি P1 কম। তাই এখান থেকে লিখতে পারি অতএব P3 বেশি P1 কম। আর ভিটি লেখচিত্র যদি হয়, ভিটি লেখচিত্র, এটা মনে করলাম ভি, এটা মনে করলাম টি। তাহলে ভিটি লেখচিত্র মূলবিন্দু দিয়ে যাবে, কারণ টি যখন 0 কেলভিন তখন আয়তন 0, টি যখন 0 কেলভিন তখন আয়তন 0, তাই মূলবিন্দু দিয়ে যাবে। কিন্তু প্রথম দিকে ডট ডট কেন দিচ্ছি? 0 কেলভিন পর্যন্ত উষ্ণতা পর্যন্ত গ্যাস পৌঁছায় না। একই রকম P3 P1 P2 P3, তো এটা হবে P1, এটা হবে P2, এটা হবে P3। এখানেও বলতে পারি যে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, একইভাবে অ্যানালিসিস করে। মজার জিনিস হলো চার্লসের সূত্রের যা লেখচিত্র, চাপের একই লেখচিত্র, শুধু ভি এর পরিবর্তে কি লিখব? পি। পি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পি শূন্য না, পি শূন্য কোথায়? -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পি শূন্য। এখানে কি হবে? 0 কেলভিনেই পি শূন্য, কিন্তু 0 কেলভিন তো পৌঁছায় না, তার আগে তরল হয়ে যায়। এখানে যেমন একটা নির্দিষ্ট চাপে এই লেখচিত্রগুলা সমচাপ রেখা, এখানে নির্দিষ্ট আয়তনে, এখানে কে নির্দিষ্ট যে আয়তন, তাই এগুলো আয়তন হবে। তাহলে এটা হচ্ছে V1, এটার মতোই হবে, উপরে V1 V2 V3, V1 V2 V3, কে বড়? এটার মতোই হিসাব করতে হবে। V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। যদি কেন বলি, তাহলে এখানে এটা রেখা টানবো প্যারালাল পি অক্ষের, কে সমান হচ্ছে? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুতে কে সমান? টি সমান।
এই দূরত্বটা হচ্ছে টি, এই অক্ষ থেকে এটা হচ্ছে টি, তাহলে এটার টি এটার টি এটার টি সমান পি কার বেশি? পি তার বেশি হবে যার আয়তন কম হবে। আয়তন কম, টি তো সমান, আয়তন যদি কম হয় তাহলে পি বেশি হবে, তাহলে আয়তন কম পি বেশি, তাহলে ভি ওয়ানটা কম। এরকম এখানেও তাই, V3 গ্রেটার দেন V1, V2 গ্রেটার দেন V1। মনে রাখার জন্য বলবো, বয়েলের সূত্রের যত গ্রাফ নিচ থেকে T1 T2 T3 T1 T2 T3 বা এদিক থেকে T1 T2 T3, T3টা উপরের দিকে ছিল বয়েলের যত গ্রাফে, আর এখানে P3টা বা V3টা নিচে থাকবে। চার্লসের সূত্র, চাপের সূত্র হুবহু একই রকম, 3টা থাকবে নিচে। অ্যানালিসিস করব এইভাবে। অ্যানালিসিসটা ইচ্ছা করলে 2-4 লাইনে লিখে নেওয়া যায় যে নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা 3টা গ্রাফেরই 3টা পয়েন্ট নিই যাদের উষ্ণতা সমান, তাহলে দেখছি যে চাপ বেশি যার আয়তন কম হলে তাই V1টা কম, চাপ কম তারই যা আয়তন বেশি। চাপ আর আয়তন তো বিপরীত সম্পর্ক, তাই চাপ বেশি মানে আয়তন কম, আয়তন বেশি মানে চাপ কম। সেই সম্পর্ক থেকে আমি এটা উদ্ধার করতে পারি 2-4 লাইনে লিখে। লগ ভি আর লগ টির মধ্যে সম্পর্ক, এখান থেকে যদি আমরা পাই ভি ইজুক্যাল টু কে টি, লগ নিলে লগ ভি ইজুক্যাল টু লগ টি প্লাস লগ কে, তাই তো? লগ কে টি এক লাইন স্টেপ জাম্প করলাম, তাহলে লগ টি প্লাস লগ কে, তাহলে ওয়াই ইজুক্যাল টু এম এক্স প্লাস সি, এম এর মান 1, গ্রেডিয়েন্ট 1, তাহলে লেখচিত্র কী হবে? এদিকে লগ ভি, এদিকে লগ টি, পি তো স্থির, তো ওয়াই ইজুয়াল টু এম এক্স প্লাস সি আছে, তার মানে একটা ছেদ হবে, আর গ্রেডিয়েন্ট হচ্ছে 1, এম এর মান কত হচ্ছে এখানে 1, এক্স মানে লগ টি, তাহলে এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1, tan থিটা ইজুয়াল টু 1, তার মানে এরকম করে যাবে। এটা কি হচ্ছে? লগ কে, এটা ধ্রুবক, কে যেহেতু ধ্রুবক লগ কে ধ্রুবক, তাহলে এটার মান কত হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ tan থিটা ইজুয়াল টু 1, থিটা ইজুয়াল টু 45 ডিগ্রি, ইনক্লিনেশন হচ্ছে 45 ডিগ্রি। এখানেও তাই করতে পারি আমরা, P ইজুয়াল টু কে টি, tan থিটা ইজুয়াল টু 1, থিটা ইজুয়াল টু 45 ডিগ্রি। তো এইভাবে লগ ভি লগ টি লেখচিত্র বা লগ পি ভার্সেস লগ টি লেখচিত্র আমরা অঙ্কন করতে পারি। এবার গ্যাসের আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক, সেটাও প্যারালালি আমরা ডিসকাস করব। গ্যাসের আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কে চাপ স্থির থাকে তাই গামা পি বলে চিহ্নিত করি, আর গ্যাসের চাপ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক সেখানে আয়তন স্থির থাকে তাই গামা ভি বলে চিহ্নিত করি। গ্যাসের আয়তন গুণাঙ্ক, উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে যদি চাপ স্থির থাকে, তাহলে একক আয়তনে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য কি পরিমাণ বৃদ্ধি পাবে? গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে একক আয়তনের জন্য এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য? অবশ্যই আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনের সাপেক্ষে বিচার করতে হবে। এখানেও ঠিক তাই, তাহলে সংজ্ঞাটা কী হবে? এনকে স্থির, চাপ স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের
তাকে ওই গ্যাসের বা গ্যাসের, ওই গ্যাসের না লিখে গ্যাসের লিখলেও কেন হবে, কারণ সব গ্যাসের আয়তন গুণাঙ্ক একই, তাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। তাহলে এটার বেলায় কী হবে, এটা স্থির চাপে তাহলে স্থির আয়তনে, মনে করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের চাপ ছিল P0, টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, গ্যাসের চাপ হয়ে গেল PT, কতটা বৃদ্ধি পেল, PT মাইনাস P0 বাড়লো, কয় ডিগ্রিতে, টি ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রিতে টি দিয়ে ভাগ করলাম, কত চাপে ছিল, কত চাপে এটা বাড়লো, P0 চাপ ছিল তাতে এটা বাড়লো, তাহলে একক চাপ থাকলে কতটা বাড়তো, তাই P0 দিয়ে ভাগ করলাম। এটা আর কি, এটা গামা ভি, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। এখান থেকে যদি বজ্রণ করি PT মাইনাস P0 ইজুক্যাল টু P0 গামা ভি টি, তাহলে PT ইজুক্যাল টু কী হচ্ছে, P0 ওদিকে নিয়ে যাবো, কমন নেব, তাহলে P0 1 প্লাস গামা ভি ইন্টু টি। তাহলে এটা ফর্মুলা পেলাম। আর চার্লসের সূত্র আর চাপের সূত্র কি ফর্মুলা দিয়েছিল, ফর্মুলা দিয়েছিল VT ইজুক্যাল টু V0 1 প্লাস T/273 বা 1/273 ইন্টু টি। এখানে PT কী দিয়েছিল, চাপের সূত্র P0 1 প্লাস 1/273 ইন্টু টি, T/273, ওটাকে আমি 1/273 আলাদা করে নিলাম এটার সঙ্গে ম্যাচিং করার জন্য। তাতে কি পাচ্ছি, গামা P ইজুক্যাল টু 1/273, এখানে গামা ভি ইজুক্যাল টু 1/273। তাই যে কোনো গ্যাসের গামা P আর গামা ভি সমান। অতএব কি লিখতে পারি আমরা, অতএব লিখতে পারি আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক সমান। কিন্তু কঠিন তরল পদার্থের আয়তন গুণাঙ্ক বিভিন্ন, কঠিন পদার্থের বিভিন্ন আয়তন গুণাঙ্ক, বিভিন্ন তরল পদার্থের বিভিন্ন আয়তন গুণাঙ্ক, কিন্তু গ্যাসের বেলায় প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক সমান, প্রত্যেকটা গ্যাসের চাপ গুণাঙ্ক সমান, এবং আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক তারাও সমান। এবার বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র বা গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র, অবস্থার সূত্র আমরা নির্ণয় করব। ধরুন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ P, গ্যাসের আয়তন V, গ্যাসের উষ্ণতা সমান T। তাহলে অতএব বয়েলের সূত্র থেকে কী পাচ্ছি আমরা, বয়েলের সূত্রানুসারে আমরা পাচ্ছি যখন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির, V প্রপোর্শনাল টু 1/P, যখন T স্থির, ভর তো স্থির আছে বলে দিয়েছি। আর চার্লসের সূত্র থেকে কী পাচ্ছি, V প্রপোর্শনাল টু T কেলভিন স্কেলে, যখন P স্থির। অতএব যৌগিক ভেদে পাই, দুটাকে যদি একসঙ্গে করি কি পাচ্ছি, V প্রপোর্শনাল টু T/P বা V ইজুক্যাল টু KT/P বা PV ইজুক্যাল টু KT। এটাই হচ্ছে গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, যেখানে K এর মান গ্যাসের ভর এবং PVT এর এককের উপর নির্ভর করবে। তো K সমান, K তো সমানুপাতিক ধ্রুবক, K সমান R হবে সর্বজনীন গ্যাস ধ্রুবক যখন 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের ক্ষেত্রে K সমান R ধরব। আর তাহলে 1 মোল গ্যাসের জন্য সমীকরণটা কি হবে, অতএব PV ইজুক্যাল টু RT। 1 মোল গ্যাসের জন্য, 1 মোল আদর্শ গ্যাসের জন্য গ্যাসের সমীকরণ, গ্যাসের অবস্থার সমীকরণ PV ইজুক্যাল টু RT।
আর যদি 1 মোল না হয়ে n মোল হয়, n মোলের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? PV = nRT। PV = nRT। আর বলতে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর সমান সর্বজনীন গ্যাস ধ্রুবক, সব গ্যাসের জন্য সমান। 1 মোল গ্যাসের জন্য সর্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে আর। আবার এখান থেকে পাচ্ছি আমরা যে P1 V1/T1 PV/T = K। কি পাচ্ছি এখান থেকে? PV/T = K। অতএব প্রথম অবস্থায় মানগুলো যা ছিল, পরে যদি প্রত্যেকটা মান পাল্টে যায়, কিন্তু তাদের P1 V1/T1 যত হবে P2 V2/T2 সমান ততই হবে, কারণ প্রত্যেকের মান কে। P পাল্টাবে, V পাল্টাবে, T পাল্টাবে। যদি ভর স্থির থাকে, নতুন করে পাল্টে যেগুলো হলো তাদের PV/T আর আগের PV/T সমান হবে, যেহেতু প্রত্যেকেই কে। সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক, আর = কি পাচ্ছি? PV/NT। অতএব একক PV। P বলতে চাপ, অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার চলতি চাপ, ব্যবহারিক চাপ। V বলতে লিটার, ব্যবহারিক, তাই এর একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। N বলতে মোল, মোল ইনভার্স, আর T বলতে কেলভিন, কেলভিন ইনভার্স। এটা হচ্ছে প্রচলিত একক, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর যদি এসআই পদ্ধতিতে করি, তাহলে PV = ওয়ার্ক ডান, তার মানে জুল। PV = ওয়ার্ক ডান, PV = ওয়ার্ক ডান বলা হয়। P আর V প্রেসার, ফোর্স বাই এরিয়া, আর ভলিউম, এরিয়া ভলিউম কাটাকাটি করলে লেন্থ থাকবে, তাহলে ফোর্স ইন্টু লেন্থ মানে কাজ, কাজের একক হচ্ছে জুল। তাহলে জুল পার মোল পার কেলভিন। আর CGS যদি করি, তাহলে আর্গ পার মোল পার কেলভিন। মান যদি বসাই, তাহলে CGS আর এর মান কি হবে? CGS আর এর মান যদি বসাই, তাহলে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর CGS 8.314 জুল বলতে 10⁷ আর্গ পার মোল পার কেলভিন। আর লিটার ট্রান্সফরমারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই মানগুলো রয়েছে আর এর মাত্রা। আর এর মাত্রা প্রেসার আর ভলিউম, মানে কার্য বলতে বল আর সরণ। বল হচ্ছে MLT-2, কার্য হচ্ছে বল ইন্টু সরণ। কার্য হয়ে যাচ্ছে, কার্যের মাত্রা বসালে হবে। কার্য বলতে বল ইন্টু সরণ, তাহলে ML²T-2। আর নিচে n বলতে মূল সংখ্যা, ক্যাপিটাল N। আর T বলতে থিটা। এই হচ্ছে আর এর মাত্রা। তাহলে এইভাবে আর এর মাত্রা এখান থেকে হিসাব করে লেখা যায়। আর এর মান বসিয়ে করা যায়। যে সমস্ত গ্যাস যে কোনো উষ্ণতায় যে কোনো চাপে এই আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, ওই গ্যাসগুলিকে আদর্শ গ্যাস বলা হয় বা পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস বলা হয়। আর যে সমস্ত গ্যাস এই সূত্রগুলি মানে না বা PV = nRT ফর্মুলা মেনে চলে না, তাদের বলা হয় বাস্তব গ্যাস। আমাদের বাস্তবে যে সমস্ত গ্যাস রয়েছে তারা কেউই আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, চার্লসের বয়েলের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে না, তাই সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। কিন্তু নিম্ন চাপে
উচ্চ উষ্ণতায়, কি বললাম, নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় খানিকটা আচরণ করে। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে চার্লসের সূত্র, বয়েলের সূত্র কি ভুল? বাস্তব গ্যাসগুলি চার্লসের সূত্র, বয়েলের সূত্র মানে না কেন? বা বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হওয়ার কারণ কি? তার কিছু কারণ রয়েছে। কি কারণ? আমরা যে অ্যাজাম্পশন ধরে নিই, গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য হলেও, অতি অল্প হলেও শূন্য নয়। গ্যাসীয় পদার্থের অণুগুলির আয়তন নগণ্য হলেও, অতি অল্প হলেও শূন্য নয়। তাই গ্যাসের যে আয়তন ধরি, প্রকৃত আয়তন তার থেকে খানিকটা হলেও কম। তাই গ্যাসের প্রকৃত আয়তন ভি না ধরে ভি মাইনাস বি ধরা উচিত। বি একটা কনস্ট্যান্ট, কার উপর ডিপেন্ড করছে? আলোচ্য বিষয় না। গ্যাসের চাপ, যে চাপ আমরা গ্যাসের হিসাব করি, প্রকৃতপক্ষে গ্যাসের চাপ তার থেকে বেশি হবে। কেন? গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল নগণ্য হলেও শূন্য না। গ্যাসের অণুগুলি, দুটি অণু পরস্পরকে আকর্ষণ করছে না তা নয়, অতি নগণ্য আকর্ষণ করছে। তাই একটা গ্যাসের অণু আবদ্ধ পাত্রের দেওয়ালে যে জোরে ধাক্কা, যে চাপ দিতে যাচ্ছিল, অন্য অণু তাকে খানিকটা হলেও টেনে রেখেছে। তাই প্রকৃত চাপ গিয়ে পড়ছে না, কম চাপ পড়ছে। তাই প্রকৃত চাপ একটু বেশি হবে। তাই প্রকৃত চাপ হচ্ছে কত? পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাই পিভি ইজুক্যাল টু আরটি, তার পরিবর্তে পি এর অরিজিনাল মান ভি এর অরিজিনাল মান দিয়ে গুণ করলে সমান আরটি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। প্রত্যেকটা বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে। যদি n মোল হয় তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজুক্যাল টু এনআরটি। এটাকে বলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। কি ইকুয়েশন? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা হচ্ছে গ্যাসের সমীকরণ, যেখানে যে ত্রুটি ছিল, আয়তনজনিত ত্রুটি আর চাপজনিত ত্রুটি বাস্তব গ্যাসের, সেই ত্রুটিগুলি এখানে মুক্ত করা হয়েছে, ত্রুটি মুক্ত করা হয়েছে সমীকরণটা। অর্থাৎ পিভি ইজুক্যাল টু আরটি, এই সমীকরণটাকে রেকটিফাই করে, ত্রুটি মুক্ত করে এরকম সমীকরণ পাওয়া যায়, বা এই সমীকরণটা থেকে এই সমীকরণটা পাওয়া যায়, যারা প্রত্যেকটা গ্যাস মেনে চলে। তো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। পিভি ইজুক্যাল টু এন আর টি। এন মানে কি? পিভি, এন বলতে মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? যা ওজন, যা ভর গ্যাসের, মোলার ভর দিয়ে ভাগ করব। এটা ডাব্লিউ ধরা যায়, ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। তাহলে এম ইজুক্যাল টু ডাব্লিউ আর টি বাই পিভি। এম মোলার ভর আমরা নির্ণয় করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।